সাথে একটা dx 0 to pi fx এর সরাসরি ভ্যালু লিখে দিবি x dx। ওকে, এটা ক্লিয়ার কিনা দেখেন তো। আমরা পিস ফাংশনে কাজ করছি, সেই সুবাদে আমরা একটু শর্ট করেছি। এখানে এই যে এই জায়গাটা x না লিখে fx এর ফার্স্ট ভ্যালুটা হবে, কারণ ফার্স্ট ইন্টারভ্যাল -π to 0, -π to 0 ইন্টারভ্যাল ইজ ফার্স্ট ইন্টারভ্যাল। এই ফার্স্ট ইন্টারভ্যালের জন্য আসবে রেজাল্ট আসবে fx এর ভ্যালু আসবে -π, এন্ড সেকেন্ড ইন্টারভ্যালের জন্য রেজাল্ট আসবে x। এই সেকেন্ড ইন্টারভ্যালে আমরা লিখেছি x, এন্ড ফার্স্ট ইন্টারভ্যালে লিখেছি -π। সো -π একটা কনস্ট্যান্ট, এটা ইন্টিগ্রেশন লিমিটের ইন্টিগ্রেশন সামের বাইরে চলে যেতে পারে। ইট ইজ 1/π into -π, that is -1 থাকবে, পাই পাই কাটা যায়, পুরোটাই লিখতেছি যে -π divided by π। একজন জয়েন করবে, টাইমলি জয়েন করার চেষ্টা করবেন, সবার জন্যই মঙ্গলজনক, আদারওয়াইজ বারবার স্ক্রিনটাকে অফ করতে হচ্ছে। আবার একই প্রবলেম, টাইমলি জয়েন করার চেষ্টা করবেন। তাহলে আমরা এখন এই যে ইন্টিগ্রেশনটা সরাসরি করে বলছি যে পাই যদি বের হয়ে চলে আসে, ইন্টিগ্রেশনটা হচ্ছে এখানে ইন্টিগ্রেশন সাম অফ dx, ইন্টিগ্রেশন dx এর জন্য শুধু x আসবে। ওকে, ইন্টিগ্রেশন আপার লিমিট লোয়ার লিমিটে আমরা একটা স্লট তৈরি করে রাখবো, মেবি এটাতে লোয়ার লিমিট হচ্ছে কার লোয়ার লিমিট, x এর লোয়ার লিমিট। x ইজ দা ফ্রম কত থেকে -π, -π to x is the 0। চাইলে x সমান সমান না লিখলেও চলে, বাট এখানে একটু আমরা লিখেছি যাতে আমাদের কনফিউজ না হই, এটা কার লিমিট। ওকে, ইন্টিগ্রেশন dx আর কেউ নেই, এই পাই কিন্তু কনস্ট্যান্ট আকারে বেরিয়ে চলে আসে -π, আর ইন্টিগ্রেশন dx এর জন্য x আসছে প্লাস 1 divided by pi, 1 divided by pi ইন্টিগ্রেশন সাম। একটু হোল্ড করুন, আরেকজন জয়েন করবে। এখন ইন্টিগ্রেশনটা যদি x এর উপর অ্যাপ্লাই করি, সেই ইন্টিগ্রেশন x এর জন্য আসবে x স্কয়ার ডিভাইডেড বাই 2, x স্কয়ার is divided by 2। এখানে আমরা ইন্টিগ্রেশনের লিমিট বসানোর একটা স্পেস করে নিচ্ছি, that is x is the from 0 to pi। ওকে, এই লিমিট হচ্ছে -π to 0, আর পরের লিমিট হচ্ছে 0 to pi। এখন আমরা দেখতে পাচ্ছি হচ্ছে ফার্স্টলি -π ডিভাইডেড বাই পাই, এখানে -1 থাকে, সো শুধু মাইনাস সাইনটা ক্যারি করলে হচ্ছে আমাদের। এবার ইন্টিগ্রেশনের লিমিট বসে যাচ্ছে, ইন্টিগ্রেশনের আপার লিমিট ইজ 0, 0 মাইনাস n মাইনাস পাই, লোয়ার লিমিট পাই। এখানে এটা ঠিক আছে কিনা, ইন্টিগ্রেশনের আপার লিমিট x এর পরিবর্তে আপার লিমিট x এর পরিবর্তে 0, ওকে 0, লোয়ার লিমিট বসানোর আগে একটু মাইনাস সাইন বসাইতে হবে, দেন x এর পরিবর্তে লোয়ার লিমিট আছে আবার -π, দ্যাট ইজ এটা হচ্ছে সূত্রের মাইনাস, আর এটা পাই এর সাথে একটা মাইনাস আগে থেকে আছে। ওকে, 1 প্লাস, এখানে দেখতে পাচ্ছি প্লাস 1 ডিভাইডেড বাই পাই, আপার লিমিট লোয়ার লিমিট হচ্ছে, আপার লিমিট হচ্ছে পাই, দ্যাট ইজ পাই স্কয়ার ডিভাইডেড বাই 2, পাই স্কয়ার ডিভাইডেড বাই 2 মাইনাস লোয়ার লিমিট হচ্ছে 0, 0 স্কয়ার ডিভাইডেড বাই 2। ওকে, 0 স্কয়ার একবার 0 লেখা যায় ডিভাইডেড বাই 2। ওকে, ফার্স্ট কোয়ান্টিটি থেকে আমরা দেখতে পাচ্ছি হচ্ছে এখানে মাইনাস কয়টা, পায়ের আগে একটা, দুইটা, তিনটা মাইনাস, তিনটা মাইনাসে মাইনাস হবে -π। প্লাস এই প্লাস হচ্ছে এই প্লাস, এখানে দেখতে পাচ্ছি ভিতরে পাই স্কয়ার বাই 2 মাইনাস 0, দ্যাট ইজ পাই স্কয়ার বাই 2, আর বাইরে আছে 1/π, সো 1 ডিভাইডেড বাই পাই
into pi square by 2 square divided by 2. ওকে, এখান থেকে একটা পাই কমে যাবে, so that is minus pi by 2. এখানে পাই স্কয়ার আছে তো একটা পাই কমে গেলে পাই বাই 2 প্লাস পাই ডিভাইডেড বাই 2, সো মাইনাসের পাই বাই 2 থাকবে, মাইনাস পাই প্লাস পাই বাই 2, সো মাইনাসের পাই বাই 2 থাকবে ইজ ইকুয়াল টু মাইনাস পাই ডিভাইডেড বাই 2। এটা হচ্ছে আমাদের a নোটের ভ্যালু। again an বের করব আমরা, সো an is equal to n equal to 1 divided by pi, 1 is divided by integration upper limit lower limit লোয়ার লিমিট হচ্ছে কত ইন্টিগ্রেশনের মাইনাস পাই এন্ড আপার লিমিট হচ্ছে পাই। fx এর সাথে আসবে cos nx, next x cos nx dx তাহলে আমরা দেখতে পাচ্ছি যে মাইনাস পাই টু পাই ইন্টারভ্যাল fx এর ভ্যালু দুইটা, তাহলে ইন্টারভ্যালটাও দুইটা ভাগে ভাঙিয়ে দেব, that is equal to 1 divided by pi integration plus 1 divided by pi integration, lower limit হচ্ছে minus pi and upper limit হচ্ছে 0, fx এর ভ্যালু হচ্ছে minus pi তার সাথে আসবে cos nx dx, dx by dx. Okay, similarly integration of lower limit upper limit লাগবে, integration of lower limit 0 and upper limit হচ্ছে pi, fx এর ভ্যালু হচ্ছে x and cos nx nx dx। এই লিমিটটাকে ভেঙে দুই পার্টে দুইটা ভ্যালু অলরেডি বসাই দেওয়া হচ্ছে, যে এই লাইনটা ক্লিয়ার কিনা দেখেন। আমরা মাইনাস পাই টু পাই ইন্টারভ্যালের জন্য fx না লিখে fx এর ভ্যালু লিখে দিয়েছি, আর 0 থেকে পাই ইন্টারভ্যালের জন্য এখানে fx না লিখে fx এর ভ্যালু বসিয়ে দিয়েছি, ওই যে 1 নম্বর ইকুয়েশনে যেই ফাংশন দেওয়া আছে সেই ফাংশনটা। তাহলে আমরা দেখতে পাচ্ছি মাইনাস পাই কনস্ট্যান্ট, এটা ইকুয়েশন লিমিটের বাইরে চলে আসলে মাইনাস পাই বাই পাই ইকুয়াল টু মাইনাস পাই ডিভাইডেড বাই পাই। দেন ইন্টিগ্রেশন যদি cos x এর উপরে cos nx অ্যাপ্লাই করি, cos এর ইন্টিগ্রেশন হচ্ছে sin, cos এর ইন্টিগ্রেশন sin nx ডিভাইডেড বাই n, sin এর সাথে যে কনস্ট্যান্ট আছে কনস্ট্যান্টটা নিতে হয়। ওকে, ইন্টিগ্রেশন আপার লিমিট লোয়ার লিমিট বসাবো, সো ইন্টিগ্রেশনের লিমিট বসানোর জন্য আমাদেরকে ইন্টিগ্রেশন লিমিট স্লট তৈরি করে নিতে হবে। মাইনাস পাই টু 0
এই লিমিট কি এক্স এর নাকি এন এর বলেন তো এখানে? এই যে ইন্টিগ্রেশনের উপরে নিচে যে লিমিট বসে এটা কার লিমিট? স্যার এক্স এখানে এর। জি অবশ্যই এক্স এর, যার সাপেক্ষে ইন্টিগ্রেশন হচ্ছে ডিএক্স, এক্স এর সাপেক্ষে ইন্টিগ্রেশন হচ্ছে দ্যাট ইজ এক্স এর লিমিট প্লাস এখানে দেখতে পাচ্ছি যেমন এই জায়গায় ছিল পাই মাইনাস পাই কনস্ট্যান্টের জন্য পাই বেরিয়ে চলে গেছে, বাট এক্স কিন্তু ভেরিয়েবল। এখানে ইউ ইন্টু ভি মেথডে ইন্টিগ্রেশন হবে, আমরা যেভাবে আগে ফর্মুলায় ইন্টিগ্রেশন করেছি সেম ফর্মুলা এখানে ইউজ করবো। ফার্স্ট আমরা যে কাজটা করেছি ইন্টিগ্রেশনের লিমিট বসানোর জন্য স্লট আমরা অলরেডি তৈরি করে ফেলছি, আরেকজন জয়েন করবে তাদের সাথে। স্যার আমাদের পরীক্ষা 8টা থেকে শুরু না স্যার? এই ক্লাসটা শেষ করে পরীক্ষা শুরু করে দিব, 8টা বাজে বা 8:30 বাজতে পারে। ওকে স্যার। জি ওকে, এক্স হচ্ছে রেখে দিব, cos x এর ডিফারেন্স ইন্টিগ্রেশন করব, cos x এর ইন্টিগ্রেশন হচ্ছে sin x, sin nx ডিভাইডেড বাই n। ওকে, সূত্র অনুযায়ী মাইনাস x এর ডিফারেন্সিয়েশন হচ্ছে 1 and sin এর ডিফারেন্স হচ্ছে মাইনাস cos nx ডিভাইডেড বাই আরেকটা n আসবে, দ্যাট ইজ n স্কয়ার হয়ে যাবে, দুইটা n হয়ে যাচ্ছে n স্কয়ার। এই আরেকজন জয়েন করতে একটু বলতে, তাহলে এখানে দেখেন x রেখে দিব, এই যে u রেখে দিব, x রেখে দিব, cos এর ডিফারেন্স হচ্ছে sin nx, যেহেতু ভেরিয়েবলের সাথে n কনস্ট্যান্ট এর আছে সেটা নিচে হবে। এরপর সূত্র অনুযায়ী মাইনাস x এর ডিফারেন্সিয়েশন হচ্ছে 1 আর sin এর ডিফারেন্স হচ্ছে মাইনাস cos, আরেকটা n নিচে আসবে, আগে একটা n ছিল নতুন করে আরেকটা n আসছে, দুইটা n। ওকে, তাহলে এখন দেখতে পাচ্ছি ইউ পজিশনে চলে আসছে, কনস্ট্যান্ট চলে আসছে। তো ইউ পজিশনে যদি কনস্ট্যান্ট চলে আসে তাহলে বুঝতে হবে যে ইন্টিগ্রেশনটা এখানে শেষ, কেননা এর পরবর্তী স্টেজ হচ্ছে ইউ ডিফারেন্সিয়েশন, ওয়ান এই কনস্ট্যান্টের ডিফারেন্সিয়েশন কিন্তু 0 হয়ে যায়, তাহলে আর লিখতে হবে না। আপার লিমিট লোয়ার লিমিট, লোয়ার লিমিট হচ্ছে 0 এন্ড আপার লিমিট হচ্ছে পাই। ওকে, আমরা এখানে দেখছি পাই এবং পাই কাটা যায়, শুধু মাইনাস থাকে, দ্যাট ইজ মাইনাস সাইনটা আমরা ক্যারি করব এখানে মাইনাস। এবার ভিতরে আসা যাক, ভিতরে ইন্টিগ্রেশনের লিমিট বসাবো। দেখেন ইন্টিগ্রেশনের লিমিট বসালে খুব একটা সমস্যা করে না, এখানে ভিতরে সাইন, সাইন অফ এক্স এর মান যদি 0 বসাই সাইন 0 তে 0। ওকে, আপার লিমিটের কারণে 0। এবার লোয়ার লিমিট, লোয়ার লিমিট হচ্ছে সাইন মাইনাস পাই। ওকে, সাইন মাইনাস পাই ইকুয়াল টু মাইনাস সাইন পাই, দ্যাট ইজ সাইন পাই, তো সাইন পাই ইকুয়াল টু 0, মাইনাস হলে মাইনাস 0, প্লাস হলে প্লাস 0, প্লাস 0 আর মাইনাস 0 0 ক্ষেত্রে একই। সো আপার লিমিটের কারণে 0 এন্ড মাইনাস লোয়ার লিমিটের কারণে 0 প্রথম ফাংশন থেকে। তাহলে প্রথম ফাংশনটা আমাদের কোনো ইফেক্টেবল অবস্থায় দেখছি না আমরা। এবার সেকেন্ড ফাংশন প্লাস, ওকে সেকেন্ড ফাংশনে দেখতে পাচ্ছি x এর লিমিট হচ্ছে, আপার লিমিট বসাবো পাই, বসাবো sin পাই, তাহলে sin পাই 0 হওয়ার কারণে x এর জায়গায় যাই থাকুক না কেন টোটালটা 0 হয়ে যাবে। ওকে 0, এরপর দেখতে পাচ্ছি মাইনাস এন্ড মাইনাস, ডাবল মাইনাসে প্লাস সাইন দিব এখানে। আপার লিমিট বসাচ্ছি, স্যার আগেরটা আরেকবার বলবেন? এটা 0 0। যে দেখেন সাইন অফ n ইনটু x, x এর জায়গায় যদি আপার লিমিট 0 লেখেন তাহলে কত হয়, সাইন 0। এটা আমি লিখি, তাহলে সমস্যা হলে এই লাইনটা যদিও প্রয়োজন নাই তারপর লিখছি। ওকে মাইনাস থার্ড ব্র্যাকেট, অপারেশন সাইন অফ 0, আপার লিমিট 0 হওয়ার কারণে n ইনটু 0 সমান সমান 0 হয়ে যাবে, ডিভাইডেড বাই n, n মাইনাস। এবার লোয়ার লিমিট বসাচ্ছি, সাইন অফ মাইনাস n পাই, দ্যাট ইজ সাইনের ভিতরে মাইনাস হলে ইফেক্ট করবে, পাই হওয়ার কারণে কি হয় মাইনাস n পাই। সাইন পাই ইকুয়াল টু 0, সাইন মাইনাস পাই ইকুয়াল টু 0 হলো হয়তো বা এই মাইনাসটাকে এই পাশে নিয়ে আসলে মাইনাস 0 হয়ে যাচ্ছে, একই 0 প্লাস 0 হওয়া যে কথা, মাইনাস 0 হয়ে একই কথা।
ডিভাইডেড বাই n। দেখেন আপার লিমিটের কারণে প্রথমটা 0 এন্ড লোয়ার লিমিটের কারণে sin পাই 0, পরেরটাও 0, তাহলে দুইটাই 0, 0 মাইনাস 0 প্লাস এরপরের পার্ট এখানে দেখতে পাচ্ছি দুইটা স্লট আছে। ওকে, ফার্স্ট হচ্ছে x এর জন্য লিমিট বসাবো কত, পাই বসাবো, দ্যাট ইজ পাই ইনটু sin n পাই। তাহলে এখানে দেখতে পাচ্ছি পাই ইনটু sin of n পাই ডিভাইডেড বাই n। এরপর দেখতে পাচ্ছি দুইটা মাইনাস, মাইনাস এন্ড মাইনাস প্লাস, ডাবল মাইনাসে প্লাস। ওকে, এবার cos এর লিমিট বসাবো, cos of n পাই cos of n pi divided by n square। আপার লিমিট বসানো হলো, এবার লোয়ার লিমিট বসাইতে যাওয়ার আগেই একটা মাইনাস সাইন দিয়ে স্টার্ট করতে হবে। লোয়ার লিমিট, এবার দেখা যাক x এর জন্য লোয়ার লিমিট। এখানে x এর জায়গায় কত লিখবো, 0 লিখবো, 0 ইনটু sin 0, দ্যাট ইজ 0 ইনটু sin 0 divided by n plus cos 0 divided by n square। এই হচ্ছে গাইস, দেখেন যখন আপার লিমিট বসাবো তখন সবগুলোতে আপার লিমিট বসাবো। এটাকে আপার লিমিট একটি, এখানে একটাই আছে, সো একটাতে আপার লিমিট বসালাম মাইনাস, লোয়ার লিমিট বসাতে যাওয়ার আগে একটা মাইনাস সাইন দিতে হবে, তারপর লোয়ার লিমিট বসাবো। লোয়ার লিমিট হচ্ছে মাইনাস পাই, দ্যাট ইজ এই যে মাইনাস পাই ইনটু n, দ্যাট ইজ মাইনাস n পাই। তাহলে sin অফ n পাই 0 হয়, sin অফ মাইনাস n পাই এগুলো মাইনাস 0, তাহলে 0 এর ক্ষেত্রে মাইনাস হোক আর প্লাস হোক 0ই। এর জন্য আমরা প্রথমটাকে 0 লিখছি, পরেরটাকে 0 লিখছি। এবার সেকেন্ড পার্ট হচ্ছে এটা, এটার মধ্যে দেখতে পাচ্ছি পাই ইনটু sin n পাই, sin n পাই ইকুয়াল টু 0, সো এই 0 কে যার সাথে গুণ করে সে 0ই থাকবে, প্লাস cos n পাই ইকুয়াল টু কি, ভ্যালু থাকবে। cos n পাই বলতে ভ্যালু থাকবে, সেই ভ্যালুটা কি আমরা এখনো লিখতে পারি, পরেও লিখতে পারি, ঠিক আছে, এখনই লিখে ফেলতেছি, আমরা যেমন ডিটেইলস করেছি। প্লাস cos n পাই সমান কি, -1 টু দি পাওয়ার n, cos পাই ইকুয়াল টু -1, cos 2 পাই ইকুয়াল টু +1, তাহলে একবার প্লাস একবার মাইনাস, দ্যাট ইজ একবার লিখতে আমরা -1 টু দি পাওয়ার n আকারে লিখতে পারি ডিভাইডেড বাই n, n স্কয়ার, সরি n স্কয়ার। দেন সেকেন্ড ব্র্যাকেট সেখানে ছিল সেকেন্ড ব্র্যাকেট। ওকে, 0 দ্বারা যাকেই গুণ করা হবে সেটা 0 হয়ে যাবে, 0 প্লাস cos 0 তে 1 ডিভাইডেড বাই n স্কয়ার। এইটুকু ক্লিয়ার কিনা দেখেন। এইটুকু ক্লিয়ার হলো কিনা দেখেন। জি স্যার। ওকে, এখান থেকে এই পর্যন্ত দেখেন নি, এই 0 ছাড়া কেউ নাই, এই যে ফার্স্ট কোয়ান্টিটি এন্ড সেকেন্ড কোয়ান্টিটি, প্লাস দেওয়ার পর কিছু কোয়ান্টিটি আমরা দেখতে পাচ্ছি। যে দুইটা কোয়ান্টিটি দেখতে পাচ্ছি, দুইটা 0 এবং দুইটা কোয়ান্টিটি যেগুলি আছে সেগুলোর নিচে দুইটাতে সেম, n স্কয়ার n স্কয়ার, তাহলে 1/n স্কয়ারটা কমন নিতে পারি নাকি? আচ্ছা, পরের লাইনেও কমন নিতে পারেন, আপনারা যদি মনে করেন সমস্যা মনে হচ্ছে, একটু ফ্রেশ করে আগে লিখেন, তারপর কমন নেন। ওকে, প্রথমে দেখতে পাচ্ছি হচ্ছে আমরা -1 টু দি পাওয়ার n, -1 and to the power n divided by n square। ওকে, দেন দেখতে পাচ্ছি এখানে মাইনাস and -1 divided by n square। n square, so n square is equal to, তাহলে 1/n স্কয়ার কমন নিতে পারে অথবা লসাগু করে সরল করে দিতে পারে। এটাতে আপনার কাজ দেখতে সুবিধা মনে হয় এটাই করতে পারেন।
একটা জায়গায় মনে হয় আমরা কিছু একটা মিস করে আসলাম কিনা দেখি একটু। এই জায়গায় পাই পাই কাটা যায়, বাট এই জায়গায় তো 1/পাই থাকে একটা, এটা লিখি নাই না এইখানে, এখানে একটা 1/পাই আছে। তার আগে একটা 1/পাই আছে, এন্ড লাস্ট একটা ব্রেকেট, ক্লোজিং ব্রেকেট আছে। তো এটাকে কমন যদি নিয়ে যাই, 1/পাই n স্কয়ার, ওকে। এরপর থাকতেছে কি -1/n -1/n -1। এই এই n কিন্তু পাওয়ারে, বাট এই -1 কিন্তু বরাবর বেজ লেভেলে। একটু বলতে না, আরেকজন জয়েন করবে এটার সাথে। আর সিম্পলিফিকেশন না আর হবে না মেবি, তার প্রয়োজনও নাই সিম্পলিফিকেশন করার। মানে দুটাকে একসাথে অ্যাড করার চেষ্টা করলেও অ্যাড করা যাচ্ছে না, একটা হচ্ছে যে পাওয়ার যুক্ত আর একটা পাওয়ার বিহীন। ওকে, এগেইন bn বের করব। bn is equal to, এটাও সেম 1/পাই, ইন্টিগ্রেশনের আপার লিমিট লোয়ার লিমিট বসাবো। সরাসরি আমরা লিখে ফেলছি ইন্টিগ্রেশনের লোয়ার লিমিট কি এখানে বলেন তো, -পাই, -পাই, আর আপার লিমিট হচ্ছে 0, এন্ড fx এর ভ্যালু হচ্ছে -পাই ইনটু sin nx, তার সাথে একটা dx। ওকে, লোয়ার লিমিট 0 এন্ড আপার লিমিট হচ্ছে পাই, fx এর ভ্যালু হচ্ছে x, তার সাথে sin nx and dx। সরাসরি আমরা কি করেছি এখানে, ইন্টিগ্রেশনটা -পাই টু +পাই না লিখে যে ইন্টারভ্যালে এটা সেপারেট করেছে ওই ইন্টারভ্যালে সেপারেট করে ভ্যালু প্লেস করে দিয়েছি। ওকে, আমরা ফার্স্ট বেজেও দেখতে পাচ্ছি -পাই ইজ এ কনস্ট্যান্ট, -পাই/পাই, এটাকে আমরা রিলিজ করে লেফট সাইডে নিয়ে যাচ্ছি, -পাই ইজ ডিভাইডেড বাই পাই। দেন ইন্টিগ্রেশন করব সাইন এর ইন্টিগ্রেশন হচ্ছে -cos, nx ডিভাইডেড বাই n। ইন্টিগ্রেশন আপার লিমিট লোয়ার লিমিট বসানোর স্পেস করে আমরা লিমিট বসাই দিচ্ছি। ওকে, লোয়ার লিমিট হচ্ছে -পাই এন্ড আপার লিমিট হচ্ছে 0 এন্ড প্লাসের পর দেখতে পাচ্ছি 1/পাই ছাড়া এখানে x কিন্তু বের করা যাবে না। ইন্টিগ্রেশন হচ্ছে x এর সাপেক্ষে dx যেহেতু লেখা আছে, সো x ভেরিয়েবল, sin nx ভেরিয়েবল, কেউ বের করতে পারবে না। আর এখানে দেখতে পাচ্ছি dx x এর সাপেক্ষে -পাই কনস্ট্যান্ট, এজন্য কনস্ট্যান্টটা বের করতে পারছি, বাট কোনো ভেরিয়েবল বের হবে না। 1/পাই যেভাবে আছে সেটাই থাকবে আগে থেকে যেটা আছে। ওকে, এবার ইন্টিগ্রেশন করব আমরা। ইন্টিগ্রেশন UB মেথডে ইন্টিগ্রেশন হবে, x is the variable and sin nx is the also variable, multiplication গুণ আকারে আছে, সো u into b মেথড অ্যাপ্লাই করব। তাহলে এট ফার্স্ট আমরা x রেখে দিব, x রেখে দেওয়ার পর আমরা sin এর ইন্টিগ্রেশন করব। sin এর ইন্টিগ্রেশন কি, -cos,
মাইনাস cos nx ডিভাইডেড বাই n। ওকে, এর সূত্র অনুযায়ী মাইনাস। এবার x এর ডিফারেন্সিয়েশন করবে, x এর ডিফারেন্সিয়েশন হচ্ছে 1 এন্ড cos এর ইন্টিগ্রেশন হচ্ছে sin। আগে থেকে একটা মাইনাস আছে বলে মাইনাসটা দিয়ে রাখতেছি, cos এর ইন্টিগ্রেশন sin nx ডিভাইডেড বাই আরেকটা n আসবে নিচে, দ্যাট ইজ n স্কয়ার হয়ে যাবে তখন। এরপর যখন দেখতে পাচ্ছি যে এখানে অলরেডি মাইনাস কনস্ট্যান্ট সাইন, কনস্ট্যান্ট নাম্বার চলে আসছে, তাহলে আর ইন্টিগ্রেশনটা ক্যারি করতে হবে না। এবার আপার লিমিট লোয়ার লিমিটের আমরা ভ্যালু প্লেস করে একটা স্পেস তৈরি করে ভ্যালু বসাই দিচ্ছি। লোয়ার লিমিট 0 এন্ড আপার লিমিট হচ্ছে 5। দেন আমরা দেখতে পাচ্ছি এট ফার্স্ট -5 এ পাই -1 হয়। ওকে, এখন আমরা ইন্টিগ্রেশনের লিমিট বসাবো। cos 0 তে কিন্তু 1, আর এখানে দেখে যে এই যে মাইনাস সাইনটা যদি আমরা ব্র্যাকেটের বাইরে নিয়ে যাই, তাহলে এই ব্র্যাকেটের বাইরের মাইনাসটা কিন্তু প্লাস হয়ে যাবে। যদিও প্লাস সাইন দেওয়ার প্রয়োজন নেই, আমি এখন দিয়ে নিচ্ছি এই কারণে যাতে আমরা যে ডাবল মাইনাস পাওয়ার কারণে যে মাইনাসটা প্লাস করেছি সেটা বুঝে যায়, এই জন্য মাইনাস সাইনটাকে প্লাস করে রেখে দিয়েছি। এবার cos of nx, x এর ভ্যালু যদি 0 হয়, cos of n into 0 that is cos of 0, cos 0 তে কিন্তু 1 জানা আছে কিনা? cos 0 তে 1 জানা আছে? যদি জানা থাকে সরাসরি 1 লিখবো, জানা না থাকলে cos of 0 লিখবো। 0 n into 0 divided by n, দেন লোয়ার লিমিট বসাবো। এখানে ফার্স্ট ইন্টিগ্রেশনে কিন্তু একটাই ভ্যালু, এটাতে একবার আপার লিমিট বসবে, একবার লোয়ার লিমিট বসবে, বাট সেকেন্ড ইন্টিগ্রালে কিন্তু দুইটা ভ্যালু। আপার লিমিট বসাবো দুইটার মধ্যে মাইনাস দিয়ে, লোয়ার লিমিট বসাবো আবার দুইটার মধ্যে। ওকে, এখন দেখতে পাচ্ছি হচ্ছে cos of লোয়ার লিমিট হচ্ছে ফার্স্ট কোয়ান্টিটিতে লোয়ার লিমিট হচ্ছে -5, cos of minus n into pi, cos of minus n into pi। এই মাইনাস সাইনটা কিন্তু লোয়ার লিমিটের জন্য মাইনাস অলরেডি লোয়ার লিমিটের সাথে লেখা আছে, আর এই মাইনাস হচ্ছে সূত্রের মাইনাস, যে লোয়ার লিমিট বসানোর আগে একটা মাইনাস সাইন দিয়ে শুরু করতে হবে, ডিভাইডেড বাই n। ওকে, লিমিট বসানো হয়ে গেছে ফার্স্ট কোয়ান্টিটিতে, এবার সেকেন্ড কোয়ান্টিটিতে লিমিট বসাবো। সেকেন্ড কোয়ান্টিটিতে দেখতে পাচ্ছি যে প্রথমটাও মাইনাস, এই যে এটা কিন্তু মাইনাস, এটা প্লাস, তাহলে আমরা চিহ্নগুলো রিঅ্যারেঞ্জ করে নিতে পারি, অথবা যে যেভাবে আছে সেভাবে রাখিয়ে দিতে পারেন। ওকে, আমরা যে যেভাবে আছে সেভাবে রেখে দিই। তাহলে বাইরে আমাদের প্লাস সাইন আছে, প্লাস সাইন লিখছি, +1 ডিভাইডেড বাই পাই। সাইন বা চিহ্ন রিঅ্যারেঞ্জ করতে পারেন, অথবা যেভাবে আছে সেভাবে রাখতে পারেন, প্রবলেম নেই। ওকে, দেখা যাচ্ছে আমরা এখানে x এর ভ্যালু পাই বসাচ্ছি, cos n into x এর ভ্যালু পাই বসাচ্ছি, সো x is the pi। ওকে, পাই বসানো হয়ে গেছে, দেন আমরা মাইনাস cos of n into pi divided by n। এরপরে দেখতে পাচ্ছি দুইটা মাইনাস, মাইনাস এন্ড মাইনাস, ডাবল মাইনাসে প্লাস হবে এখানে। সাইন অফ n পাই, যদিও সাইন n পাই 0 হয়ে যায়, পরবর্তীতে আমরা 0ই লিখবো, ডিভাইডেড বাই n স্কয়ার। ওকে, এখন দেখতে পাচ্ছি যে এই cos 0 থেকে 1, that is 1 divided by n, আর cos pi হচ্ছে -1। তাহলে প্রথমটা থেকে আমরা দেখতে পাচ্ছি হচ্ছে ইকুয়াল টু 1 divided by n। আচ্ছা,
কজের ভিতরে একটা মাইনাস এন আছে, কজের ভিতরে মাইনাস এনটা কোথাও কোনো ইফেক্ট করে না, কজ মাইনাস 0 সমান যেমন কজ 3 হয় মাইনাস, তা ইফেক্টেবল না। সো কজের বাইরে যে মাইনাসটা আছে এই মাইনাসটা থাকবে। ইট ইজ মাইনাস cos of n pi is equal to, কিছুক্ষণ আগে আমরা করেছি এটা কি হয়, মাইনাস 1 টু দি পাওয়ার n, মাইনাস 1 টু দি পাওয়ার n divided by n. Okay, first part is complete, এবার সেকেন্ড পার্ট প্লাস সেকেন্ড পার্টে দেখতে পাচ্ছি হচ্ছে 1 ডিভাইডেড বাই পাই আগে থেকে আছে আর তার সাথে আছে এটা না, ওকে 1 ডিভাইডেড বাই পাই পাই ওকে দেখতে পাচ্ছি মাইনাস ইন্টু মাইনাস 1 টু দি পাওয়ার n ডিভাইডেড বাই n প্লাস সাইন অফ n পাই সমান সমান 0, 0 কে n স্কয়ার দিয়ে ভাগ করলে 0 থাকবে। ওকে, এখন দেখেন হচ্ছে ফার্স্ট আইটেমে যে কোয়ান্টিটি আছে সেকেন্ড আইটেমে সেম আরেকটা কোয়ান্টিটি আছে। ফার্স্ট আইটেমে যেটা নেগেটিভ সেকেন্ড আইটেমে সেটা নেগেটিভ, তাহলে এই যে মাইনাস 1 টু দি পাওয়ার n হবে দুইটা। ওকে, ফার্স্ট কোয়ান্টিটি হচ্ছে 1 ডিভাইডেড বাই n মাইনাস n মাইনাস minus 1 to the power n divided by n plus এখানে দেখতে পাই পাই কাটা যাচ্ছে, এই নিচে পাই উপরে পাই কাটা যাচ্ছে, দ্যাট ইজ এটা থাকতেছে সরাসরি মাইনাস করে ফেলি, মাইনাস মাইনাস 1 to the power n divided by n। ওকে, সিম্পলিফাই করলে আমাদের লাস্টে দুইটা একই সেম, তাহলে এখানে দুইটা হয়ে যাবে, ইজ ইকুয়াল টু 1 ডিভাইডেড বাই n মাইনাস 2 ইনটু that is minus 1 to the power n divided by n। আরো সিম্পলিফাই করা যায়, 1 বাই n কমন যায়, is equal to 1 divided by n, কমন নেওয়ার পরে প্রথমটা হচ্ছে 1 minus 2 into minus 1 to the power n, so minus 1 to the power n। যে bn এর ভ্যালু হচ্ছে এটা, দেখতে পাচ্ছেন কিনা? এই bn এর ভ্যালু দেখতে পাচ্ছেন কিনা? জি স্যার। ওকে, দেখেন এখানে যদি 1 বাই n, এই 1 বাই n কমন না করে লিখতে পারেন, অথবা টোটালটা নিচে ডিভাইডেড বাই n লিখতে পারেন, সমস্যা নাই, যেভাবে দেখাতে চান সেভাবে লিখতে পারেন। যদি টোটালটা ভিতরে নিচে লেখেন তাহলে এটা এখানে লেখার দরকার নেই, জাস্ট যে লাস্টে এসে একটা স্ল্যাশ দিয়ে n লিখলেই হবে, এটা সেরকম হয়ে যাবে, অথবা আগে যেরকম ছিল সেরকম করে লিখতে পারেন, সমস্যা নেই। তাহলে আমরা a নোট পাইলাম, an পাইলাম, bn পাইলাম, এদেরকে সরাসরি পাশাপাশি লিখে দিলে এখন আমাদের সিরিজটা কমপ্লিট হয়ে গেল। শুধু ত্রিকোণমিতিক ফাংশন থাকলে আপনি যখন ইন্টিগ্রেশন করবেন, ইন্টিগ্রেশনের সময় n এর ভ্যালু 1 এর জন্য একটু সমস্যা করে, দেখি কিছুক্ষণ মানে লাস্ট ক্লাসে দেখলাম যে সমস্যা করে, সেটা আলাদা করে বের করতে হয়। বাট অ্যালজেব্রিক ফাংশন থাকলে এই ধরনের কোনো প্রবলেম সৃষ্টি হয় না। ওকে, আমাদের সিরিজটা মেবি 2 নাম্বার ইকুয়েশনে ছিল, ইকুয়েশন লেভেলিংটা দেখে আসি। জি এটা লেভেলিং 2।
ওই গেট হচ্ছে এটা। এখন এই নোটের ভ্যালু বসাই দেবে। এই নোটের ভ্যালু আমরা ক্যালকুলেশন করেছি জাস্ট এখানে -5/2। তার আগে আরেকটা কাজ করে নিলে ভালো হবে। জি, সেটাতে আমরা এটাকে একটু সেপারেট করে দিচ্ছি। a naught divided by 2 প্লাস সামেশনটা আমরা সেপারেট করে দিচ্ছি প্লাস another summation. ওকে, ফার্স্ট সামেশনে n equal to আমরা এই ফার্স্ট সামেশনটা কতের জন্য রাখবো, সেকেন্ড সামেশনটা সাইনের জন্য রাখবো। n equal to 1 to infinity n nx, second summation of same limit n equal to 1 to infinity bn sin nx. ওকে, আমরা এখন n নোটের ভ্যালু বসাতে দেব। n নোটের ভ্যালু হচ্ছে -5/2, that is -5 divided by 2 and over divided by 2 কিন্তু আগে থেকে আছে। এটাকে দেখে একটু কনফিউজ মনে হতে পারে, বাট কনফিউজ করে কিছু নাই। দেখুন এটা এই ইকুয়াল বরাবর কিন্তু এই যে এই বারটা থাকবে, আর উপর হচ্ছে n নোটের ভ্যালু, এটা -5/2 হচ্ছে n নোটের ভ্যালু প্লাস z plus another summation. Okay, first summation হচ্ছে n equal to 1 to infinity n এর ভ্যালু আমরা বসাবো। উপরে একদিকে পড়া আছে, n এর ভ্যালু একটু দেখে নিচ্ছি। এটি n এর ভ্যালু, এখানে দেখতে পাচ্ছি যে 1 divided by n square minus 1 divided by -1. Okay, এখানে 1 divided by pi n square হবে কি, ওইটা যেখানে লেখা ছিল -1 to the power n -1 -1 to the power n -1। ওকে, তার সাথে আছে কি, সেটা cos nx। cos nx যেভাবে শেষ হয়ে থাকবে nx। ওকে, n is equal to 1 to infinity এখানে bn এর ভ্যালুটা একটু দেখে আসি। এটা হচ্ছে 1 - 2 into -1 to the n divided by n। কপি করে নিয়ে আসতে পারি। তার সাথে হবে sin x। ওকে, আমাদের এখানে আসলে সিরিজ অলরেডি লেখা হয়ে গেছে, এটাকে একটু এক্সপ্যান্ড করতে হবে, কারণ এটা থেকে একটা প্রুফ চাচ্ছে। আমরা কিছুটা সরল করবো এই সিরিজটাকে। তাহলে এখানে দেখতে পাচ্ছি π/4 হয়ে যাচ্ছে, কিন্তু -π/2
divided by 2, that is minus pi by 4 is equal to minus pi divided by 4. এটা কিন্তু 2 কাটা যাবে না, এই 2 নিচে এই 2 নিচে, দুইটাই নিচে। এখানে দেখতে পাচ্ছি সামেশন কার উপরে, n এর উপরে, পাই এর উপরে না, সো 1 বাই পাই সরাই নিয়ে আসতে পারেন সামেশনের বাইরে, প্লাস 1 ডিভাইডেড বাই পাই সরাই নিয়ে আসতে পারি, দেন সামেশন সাইনকে আমরা ক্যারি করব, summation sign plus another summation sign n is equal to 1 to infinity. One to infinity. এখানে থাকছে হচ্ছে -1 to the power -1 হেল্প করে লিখতে হবে যে প্রমাণটা যেদিকে যাচ্ছে সেই রকম করে সাজাবো এটাকে, ডিভাইডেড বাই n স্কয়ার, জি তাহলে আমাদের হবে উপরে -1 to the power n -1 divided by n square, তার সাথে হচ্ছে cos of nx, and next part হচ্ছে integration summation n is equal to 1, আগেরটাতে 1 মানে মিসিং হয়েছে, 1 লিখে দিচ্ছি, ইনফিনিটি। এটা দেখতে পাচ্ছি হচ্ছে এখানে টোটালটাই থাকবে, এখানে কোনো চেঞ্জ নাই, তো এই জায়গায় আমরা কোনো চেঞ্জ নাই বলতে এখানে কাউকে সরাই নিয়ে আসার মতো কোনো কিছু নাই, কনস্ট্যান্ট টার্মটা সরাই নিয়ে আসতে পারে না, এই মাইনাস এই 1 কিন্তু এই 2 এর সাথে আটকানো, এই 2 আবার -1 টু দি পাওয়ার n এর সাথে আটকানো, তো এখান থেকে কোনো কিছু বের করা যাচ্ছে না, তো এখানে আসছে 1 - 2 into -1 to the power n divided by n তার সাথে আছে sin of nx, okay, minus pi by 4 plus 1 by pi, 1 divided by pi. Okay, এবার সামেশন ভাঙবো, সেকেন্ড ব্র্যাকেট, n এর গুলো যখন 1 হবে -1 -1 that is -2, আবার দেখেন n এর গুলো যখন 1 হবে -1 and -1 -2 divided by 1 square, -2 divided by 1 square, cos of 1x that is x, একটু খেয়াল করে দেখেন n এর গুলো যখন 1, এখানে জাস্ট এই পাওয়ারে 1, -1 কয়টা, একটা, that is -1 and -1 -2 পরে আসছে -2, আচ্ছা এই মাইনাস সাইনটা 2 এর সাথে দিলে তাহলে আমাদের মিলাইতে সুবিধা হবে, -2 divided by 1 square, n এর ভ্যালু 1, cos of 1 into x that is cos x, plus n এর ভ্যালু যখন 2 that is -1 square হচ্ছে +1 and -1, +1 -1 0 divided by 2 square, তাহলে 0 হয়ে যাবে, এই যাই লিখি না কেন সেটা 0 হয়ে যাবে, প্লাস একটু খেয়াল করে দেখেন, এটা কিন্তু না বুঝতে পারলে গোলমাল বেঁধে যাবে, n এর ভ্যালু যখন 1 তখন হচ্ছে এই ভ্যালুটা হচ্ছে -1, কেননা -1 টু দি পাওয়ার 1, বিজোড় সংখ্যক -1 এ -1 and -1, দুইটা -1 এ -2 divided by 1 square, cos of 1x
আচ্ছা n এর ভ্যালু যখন 2 দ্যাট ইজ এটা হয়ে যাবে +1 এইটুক, আর এইটুক হয়ে আছে আগে থেকে -1, একবার +1 একবার -1, সো 0 হয়ে যাচ্ছে উপরে 0/2 স্কয়ার, তাহলে টোটাল আইটেমটা 0 হয়ে যাবে। এজন্য এখানে আর কিছু লিখিনি, টোটালটাই 0 লিখেছি। আচ্ছা n এর ভ্যালু যখন 3 -1 to the power 3 -1 -1, so -2 divided by 3 square square, okay, cos of 3x আচ্ছা প্লাস n এর ভ্যালু যখন 4 তখন কিন্তু আবার 0 হয়ে যাবে, প্লাস n এর ভ্যালু যখন 5 তখন আবার -2 divided by 5 square, cos of 5x and plus আর লেখা লাগবে না, ডট দিয়ে দিব স্যার। এটা জাস্ট cos সিরিজটা লেখা হলো। এবার অ্যানাদার সিরিজ হচ্ছে sin সিরিজ। এবারে এখানে সেকেন্ড সামেশন sin সিরিজ, n এর ভ্যালু যখন 1 তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি 1, দ্যাট ইজ -1 ইনটু -2, এইটুকু হয়ে যাচ্ছে +2। দেখেন আমি যতটুকু সিলেকশন করছি দেখতে পাচ্ছেন কিনা আপনারা, n এর ভ্যালু যখন 1 দ্যাট ইজ -1 টু দি পাওয়ার 1, এইটুকু হচ্ছে -1 আর এখানে আছে -2, দ্যাট ইজ +2 হয়ে যাবে, ডাবল মানে আছে +2 +1 উপরে হয়ে যাচ্ছে 3 ডিভাইডেড বাই 1। যদি নিচের 1টা না লিখলে হয়তো আমরা লিখবো পরের সিরিজের সাথে মিলানো দিতে সুবিধা হবে। 3/1 sin x, ওকে, প্লাস n এর ভ্যালু যখন 2 দ্যাট ইজ এইটুকের ভ্যালু হচ্ছে +1 ইনটু -2, দ্যাট ইজ -2, 1 -2 -1 -1 divided by 2 sin of 2x, প্লাস n এর ভ্যালু যখন 3 তখন হয়ে যাচ্ছে এইটুকু হচ্ছে দ্যাট ইজ n এর ভ্যালু 3 হলে এইটুকু -1, সেটা -2 এর সাথে গুণ হইলে হয়ে যাবে হচ্ছে যে +2 ইনটু +1 +2 আর +1 একসাথে অ্যাড করলে হয়ে যাবে 3, দ্যাট ইজ 3 ডিভাইডেড বাই 3 sin of 3x, আর লিখবো না, প্লাস ডট দিয়ে দিব। এখন দেখা যাচ্ছে এটা একটা পারফেক্টলি সিরিজ, মানে প্রত্যেক মেম্বারের সাথে প্লাস 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 দিয়ে যুক্ত হয়ে ডট দিয়ে এটা ছেড়ে দিয়েছে। এটা ইনফাইনাইট সিরিজ, মানে অসীম টার্ম পর্যন্ত আছে। এই যে এইটুকু ক্লিয়ার করে রাখবেন না, দেখেন এইটুকু ক্লিয়ার না হইলে আপনার সামনের দিকে যাওয়া সুযোগই নেই। জাস্ট এটা থেকে দেখেন 1/π আগে থেকে ছিল, সেই 1/π আগে থেকে এখানে লিখেছি। এবার n এর ভ্যালু যখন 1, এইটুকুর ভ্যালু হচ্ছে -1 and -1 যদি অ্যাড করা হয় তাহলে হয়ে যাবে -2। n এর ভ্যালু তো 1, দ্যাট ইজ 1 এর উপর একটা স্কয়ার আছে, স্কয়ার হবে, সো cos of 1x। n এর ভ্যালু যখন 2 তখন এটা হয়ে যাবে +1, এই উপরে এইটু +1 -1 0 হয়ে যাবে, 0 এর সাথে যাই থাকবে টোটালটা 0। আবার n এর ভ্যালু যখন 3 তখন হচ্ছে যে আবার এটা -2, n এর ভ্যালু যখন 4 তখন আবার 0, n এর ভ্যালু যখন 5 তখন আবার -2। আর নেক্সট আইটেমটার মধ্যে n এর ভ্যালু যখন 1 তখন হচ্ছে এইটুকু হচ্ছে, আমরা যদি যখন একত্রিত করব এইটুকু হচ্ছে +2 আর +1 +3 ডিভাইডেড বাই 1, n এর ভ্যালু 1 sin 1x। n এর ভ্যালু যখন 2, এইটুক থেকে রেজাল্ট আসছে -2, তার সাথে +1 যদি অ্যাড করা হয় তাহলে হয়ে যাবে -1 ডিভাইডেড বাই 2 sin of 2x। আবার n এর ভ্যালু যখন 3 তখন উপরে 3, n এর ভ্যালু যখন 4 উপরে 4 হবে, n এর ভ্যালু যখন 5 উপরে 5, উপরে -1 হবে। n এর ভ্যালু 3, n এর ভ্যালু যখন 4 উপরে -1 হবে,
n এর ভ্যালু 5 হলে 5 হবে, একবার 3 আসতেছে একবার -1, একবার 3 আসতেছে একবার -1 আসতেছে, একবার 3 আসতেছে একবার -1 আসতেছে উপরে, আর নিচে কিন্তু প্রত্যেকটা একটা করে বাড়তেছে, কারণ n আছে তো। n এর ভ্যালু 1 2 3 4 5, নিচেটা একটা একটা করে বাড়বে। এখন অবজারভেশন করতে হবে যে প্রুফটাতে কি চাচ্ছে, প্রুফটাতে কোন ধরনের ট্রাম রাখতে হবে। এবারে আমি প্রথম দিকে চলে যাচ্ছি, কোশ্চেনটা যেখানে আছে, এই যে এখানে প্রুফটাতে দেখতে পাচ্ছি হচ্ছে 1/3 স্কয়ার, 1/5 স্কয়ার, হয়তো 1/7 স্কয়ার, 1/9 স্কয়ার, এই ধরনের আইটেম। ওকে, দেখি সিরিজের কোন একটা পার্টের মধ্যে স্কয়ার আছে, মেবি যে আমরা দেখতে পাচ্ছি cos সিরিজের মধ্যে স্কয়ার আছে, 1 স্কয়ার, 3 স্কয়ার, 5 স্কয়ার, cos সিরিজের মধ্যে স্কয়ার আছে। সো cos সিরিজে রাখতে হবে, sin সিরিজে বাদ দিতে হবে। ওকে, আমরা এখন সাজাবো এটাকে ওইরকম করে, is equal to minus 5 divided by 4। ওকে, এরপর দেখতে পাচ্ছি প্লাস 1/5 ইনটু এখানে কত -2 -2 -2, সব আইটেমের মধ্যে -2। এই -2টাকে বের করে নিয়ে আসতে পারি, এটা হয়ে যাবে -2/π, -2 divided by π। এরপর সেকেন্ড ব্র্যাকেট। ওকে, তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি হচ্ছে cos x, তারপর হচ্ছে 1/3 cos 3x plus 1 divided by 3 cos 3x plus 1 divided by 5 cos 5x plus ডট আছে, ডট দিয়ে দিব, প্লাস হয়ে গেছে দুইটা, একটা প্লাস মুছে দিতে হবে। ওকে, cos সিরিজটা টোটালটা লেখা হয়ে গেছে। এবার sin সিরিজটাকে আমরা যেভাবে ছিল সেভাবে রেখে দেব, কারণ sin সিরিজ নিয়ে প্রুফটা চাইছে cos সিরিজটা নিয়ে প্রুফ। তাহলে sin সিরিজটা যেভাবে আছে আমরা সেভাবে রেখে দেব, এটাতে কোনো কাজই করব না। স্যার এখানে কি 3 আর 5 এর উপর স্কয়ার থাকবে না? জি, শিওর থাকবে, 3 স্কয়ার and also 5 স্কয়ার। সাইন সিরিজটা নিয়ে যেহেতু কোনো প্রুফের কোনো পার্ট নাই, সো সাইন যেভাবে ছিল সেভাবে থাকুক। আমরা দেখলাম যে স্কয়ার টার্ম যুক্ত পার্টের উপরে প্রুফটা আছে, সো প্রুফটা রাখার জন্য আমাদের cos সিরিজটা একটু রিঅ্যারেঞ্জ করব, আর সাইন সিরিজটা যেরকম আছে সেরকমই ক্যারি করব। আর এই মুহূর্তে অবশ্যই ক্যারি করার প্রয়োজন নাই। x is equal to কিছু একটা বসাবো এখানে, দেখি কিছু কি বসালে আমাদের সুবিধা হয় সেটাই আমরা বসাবো। x is equal to, এখানে দেখেন sin কে বাদ দেওয়ার জায়গা আছে দুইটা, একটা হচ্ছে x এর মান 0 বসাইলে sin 0 sin 0 sin 0 বাদ করে যাবে, আবার x এর মান পাই বসাইলেও কিন্তু sin পাই sin 2 পাই sin 3 পাই, এটা তারপর এই পাই বসাইলে বাদ করে যায়, 0 বসাইলে বাদ করে যায়। আমরা যে কোনোটা বসাতে পারবো এখানে। আবার সেটা খেয়াল করতে হবে যে cos এর মধ্যে কোনো ইফেক্ট করে কিনা। cos এর মধ্যে দেখা যাচ্ছে cos পাই -1, cos 3 পাই এটা -1, cos 5 পাই এটাও -1, তো সবগুলো একই স্টাইলে আসতেছে। আরেকজন জয়েন করবে হচ্ছে। ওকে, অ্যানাদার কেস হচ্ছে আরেকটা দেখেন, যদি cos x এর মান 0 বসাই, cos 0 তে +1, cos 3 * 0, cos 0 তে +1, cos 0 তে +1, সবগুলো +1 হয়, সবগুলোতে একই রকম আসে, হয় -1 আসে অথবা হয় না, আদারওয়াইজ +1 আসে। তাহলে এরকম কখনো সমস্যা করছে না যে একবার -1 একবার +1, এই ধরনের কোনো সমস্যা সৃষ্টি করতেছে না। এই ধরনের সমস্যা সৃষ্টি করতে তখনই যদি এখানে cos of x cos of 2x নামে টার্মটা থাকতো, cos x এর বদলে cos 3x, আবার বিজোড় টার্মে চলে যাচ্ছে, cos 5x আবার বিজোড় টার্মে চলে যাচ্ছে। তাহলে মধ্যখানে একটা করে টার্ম বাদ করে গেছে, যেটাতে একটু সমস্যা সৃষ্টি করতো, সেই ধরনের টার্মটা আউট হয়ে গেছে আগে থেকেই। সো 0 বসাই করা যাবে অথবা পাই বসাই করা যাবে। ঠিক আছে, আমরা 0ই করছি। ওকে, তাহলে এটা হয়ে যাবে আমাদের f of 0।
is equal to minus pi divided by 4 and minus 2 divided by pi ওকে যদি x এর ভ্যালু 0 বসে cos 0 এটা 1 হয়ে যাবে 1 1 প্লাস cos 0 এটাও 1 হয়ে যাবে ইনটু 1 তাহলে 1 ইনটু 1 divided by 3 square so 1 by 3 square 1 divided by 3 square plus 1 divided by 5 square plus then plus 0 হয়ে যাবে আর কিছু লিখব না এখানে দেখেন sin 0 এটা 0 sin 2 into 0 এটাও 0 sin 3 into 0 এটাও 0 তাহলে টোটালটা 0 বলে আমরা একবারে একটা 0 লিখে দিচ্ছি পরের অংশটা আমার কোনো ইফেক্ট করছে না ওকে আমরা একবারে লাস্ট প্রান্তে চলে আসছি f of 0 এর মানটা অবশ্যই বসাইতে হবে f of 0 এর মানটা একটু খেয়াল করে দেখতে হবে এটা পাবো কি পাবো না ওকে তাহলে আমরা বসাইতে পারি হচ্ছে ওকে প্রবলেম নাই minus pi by 4 যা ছিল তাই শুধু 0টা বাদ দিয়ে লিখব লাস্টে ওকে ওকে এখন f of 0 মান লাগবে f of 0 মান বের করতে হবে কোথা থেকে যে ফাংশনটা প্রথমে দেওয়া ছিল সেটা থেকে এটা একবারে কোশ্চেনে যেটা দেওয়া আছে আচ্ছা f of 0 বের করবেন কোনটা দিয়ে উপরেরটা দিয়ে না নিচেরটা দিয়ে f of 0 কোনটা দিয়ে বের করবেন জি দেখেন এখানে 0 কিন্তু কোনটাতেই এই যে এই জায়গায় দেখেন জাস্ট এরকম ইকুয়াল লাগানো নাই কোনটি নিচেরটাতেও কিন্তু ইকুয়াল লাগানো নাই দেখতে পাচ্ছেন তাহলে উপরটাতে ইকুয়াল লাগানো নাই নিচেরটাতে ইকুয়াল লাগানো নাই সো 0 তে তো ডিসকন্টিনিউয়াস হয়ে গেল কন্টিনিউটি অবস্থাটা নাই তাহলে আমাদেরকে এটা বের করতে গেলে এভারেজ ভ্যালু বের করতে হবে এভারেজ ভ্যালু বলতে হচ্ছে 0 বাম পাশের ভ্যালু নিব 0 ডান পাশের ভ্যালু নিয়ে দুইটাকে যোগ করে 2 দিয়ে ভাগ করে দিলে আমরা 0 তে ভ্যালু পেয়ে যাব আমরা এখন ক্যালকুলেশন করার জন্য একটা আপনাদের সূত্র লিখে দিতেছি f of x point x is equal to 0 0 তে ডিসকন্টিনিউয়াস বলে 0 তে ভ্যালু পাওয়া যাবে না সরাসরি ওকে তাহলে ডিসকন্টিনিউয়াস হওয়ার কারণে আমরা এখন 0 তে ভ্যালু বের করার জন্য আমাদেরকে সূত্র ইউজ করতে হবে calculate f of 0 is equal to half into লিমিট আমরা এখান থেকে নিতে হবে লিমিট
delta tends to 0 and second bracket f of 0 বাম পাশে, that is 0 minus delta 0 minus delta plus f of 0 plus delta এই সূত্রটা ক্যালকুলেশন করতে হবে। যদিও ডেল্টা টেন্ডস টু 0 মানে ডেল্টার মান 0, তাহলে প্রথমটা হচ্ছে 0 মাইনাস সামথিং। এখন 0 মাইনাস সামথিং বলতে কোনটা বোঝায়? একটু ফাংশনের দিকে যেতে হবে। ফাংশনটা আমি কপি করে নিয়ে আসি, বারবার উপরে না যেয়ে। এই যে নিচে লিখে নিতেছি, যে দেখেন 0 মাইনাস মানে 0 থেকে কম ফাংশন ডিফাইন করা কিন্তু এটা, এটা। আর 0 প্লাস 0 থেকে বড় ফাংশন ডিফাইন কিন্তু এটা x। সো আমাদের ক্যালকুলেশন আসবে হাফ ইনটু f of 0 minus 0। এটা আপনাদের কারো কারো কাছে অর্থহীন মনে হইতে পারে, কিন্তু আমার কাছে অর্থহীন না। f of 0 plus 0। এখানে দেখেন 0 মাইনাস পরেরটা কিন্তু 0 হিসেবে না, ডেল্টা হিসেবে দেখতেছি। ডেল্টা ইজ দ্য সামথিং, সো সামথিংটা ভেরি স্মল কোয়ান্টিটি টেন্ডস টু 0। এক্স্যাক্টলি আমরা 0 লিখছি, বাট এটা আইডেন্টিফাই করতে হবে যে 0 থেকে কিছু বিয়োগ করছে, তাহলে ফাংশন আসবে 0 থেকে কম, তাহলে ফাংশন আসবে উপরেরটা। পরেরটা কিন্তু 0 প্লাস ডেল্টা, 0 এর সাথে কিছু যোগ করছে, ফাংশন আসবে নিচেরটা। বসাবো কিন্তু 0ই, বাট ফাংশন কোন ফাংশনে বসাবো সেটা আইডেন্টিফিকেশনের জন্য এটা লাগবে। উপরের ফাংশনে বসাবো না নিচের ফাংশনে বসাবো। ওকে, is equal to half of f of সরাসরি মান বসাতে f of 0 বসাবো, তাহলে এখানে আসছে, দেখেন এখানে লিখতেছি, উপরে লিখবো আবার when x is equal to 0 minus then এখানে fx কত বলতে পারবেন কেউ? fx কত হবে? fx হবে মাইনাস পাই, যেটা এখানে লিখে দেওয়া আছে। যখন x এর মান 0 থেকে কম তখন fx এর ভ্যালু হচ্ছে মাইনাস পাই, এটা এখানে লিখছে। যখন x এর মান 0 মাইনাস মানে 0 থেকে কম, 0 থেকে কিছু বিয়োগ করছে, মাইনাসের পরে কত বিয়োগ করছে সেটা কিন্তু লিখে নেই। সামথিং ইজ ভেরি স্মল কোয়ান্টিটি বলে এখানে দেখতে পাচ্ছি না। যখন x এর মান 0 থেকে কম তখন ফাংশন ভ্যালু কিন্তু উপরেরটা, fx ইকুয়াল টু উপরেরটা। আবার যখন x is equal to 0 এর চেয়ে বড়, দেন উপরে টেন হবে ফাংশন ভ্যালু f of x হবে কোনটা? fx কোনটা হবে বলেন এখানে। যখন x এর মান 0 থেকে বড় তখন fx এর ভ্যালু কিন্তু x, এখানে দেখতে পাচ্ছি fx ইকুয়াল টু x, fx ইকুয়াল টু x। আবার দেখেন যখন x এর ভ্যালু 0 থেকে কম লেস 0 তখন fx এর ভ্যালু কিন্তু উপরেরটা। যখন x এর ভ্যালু 0 থেকে বেশি 0 প্লাস সামথিং তখন fx এর ভ্যালু কিন্তু নিচেরটা, f ইকুয়াল টু x। এটা এবার আমরা যে এখানে
এফ অফ জিরো বসাবো, উপরটাতে বসাবো একবার, প্লাস নিচেরটাতে বসাবো আরেকবার, কেননা দুই জায়গায় দুইটা, একবার জিরো প্লাস আরেকবার জিরো প্লাস আরেকবার জিরো মাইনাস। তাহলে জিরো মাইনাসের জন্য আমাদের উপরেরটাতে একবার এখানে যদি জিরো লিখি, তাহলে ডান পাশে পাই পাই থাকতেছে, দ্যাট ইজ মাইনাস পাই, প্লাস এরপরের ফাংশনে যদি এক্স এর মান জিরো বসে, এটা কিন্তু জিরো হয়ে যায়, প্লাস জিরো is equal to minus pi by 2 minus pi divided by 2 একটু হোল্ড করুন, আরেকটু জয়েন করে জিজ্ঞেস। তাহলে এফ অফ জিরো মানটা বের করে কিন্তু আমাদের জন্য খুব একটা ইজি ছিল না, কেননা এটা ডিসকন্টিনিউয়াস ফাংশন থেকে ভ্যালু বের করতে গেলে এভারেজ ভ্যালু বের করতে হবে। একবার জিরোর বাম পাশের ভ্যালু নিব আর একবার ডান পাশের ভ্যালু নিয়ে দুইটাকে এভারেজ করব, যোগ করে দুই দিয়ে ভাগ করে দিব। স্যার লাস্টের লাইনটা আরেকবার বলেন। আচ্ছা, লাস্টের লাইনটা হচ্ছে এখানে দেখি আমরা, এটা কি জিরো মাইনাস সামথিং আর জিরো প্লাস সামথিং, এটা দেখি, দেখার পর আমরা নিচে আসি। যখন এক্স এর মান জিরো মাইনাস সামথিং, সামথিংটা আমরা লিখি নাই, মনে করেন যে জিরো মাইনাস ডেল্টা, ডেল্টাটা ভেরি স্মল কোয়ান্টিটি টেন্ডস টু জিরো বলে এখানে ডেল্টাও লেখার দরকার নেই, জিরো মাইনাস সামথিং, সামথিং এটা থাকবে। যখন এক্স এর মান জিরোর থেকে কম, তখন ফাংশন ডিফাইন করা হচ্ছে কিন্তু উপরেটা দেখেন এখানে x is less than 0, x এর মান 0 চেয়ে কম হইলে fx equal to হবে উপরেরটা, এই যে এটা পাই। আবার x এর মান 0 থেকে বড় হইলে, এই যে x এর মান 0 থেকে বড়, তো এটা এই জায়গায় লেখা আছে দেখি, এখন ফাংশন ভ্যালু হবে নিচেরটা, নিচেরটা কত লেখা আছে, x লেখা আছে। এরপরে ফাংশন সিলেকশন হইলে মাত্র, এখন উপরে ফাংশনও 0 বসাবো, নিচের ফাংশনও 0 বসাবো। তাহলে উপরে ফাংশনে যদি 0 বসান, তাহলে কি আছে দেখি, f of 0 is equal to minus pi মতোই থাকতেছে, কেন এটা কনস্ট্যান্ট ফাংশন উপরের জায়গাটা। আচ্ছা, এবার আসলে নিচের ফাংশনে, এখানেও 0 বসাবো, f of is equal to, এখানে যদি x এর মান 0 বসান, 0 is equal to 0, সো ডান পাশে 0 আসতেছে। এই দুইটা ভ্যালু উপরে লিখছি, দেখেন এই দুইটা ভ্যালুকে উপরে লিখেছে, এই জায়গাটা একটু কমাই দিচ্ছি, দেখেন একবার আমরা পাই লিখেছি আর একবার 0 লিখেছি, যেটা মাইনাস পাই এন্ড 0, মাইনাস পাই এন্ড 0, সো মাইনাস পাই বাই 2। কি দেখতে পাচ্ছেন কিনা? স্যার আমাদেরকে কি নিচের লেখাটাও লিখতে হবে? না, লিখতে হবে না, লিখতে হবে না, লিখতে হবে না, সেটা বুঝবেন না বলে লিখেছি, এটাকে আমি মার্ক করে দিচ্ছি, দেখি এটা রেড মার্ক করে লেখাটা লাগছে না এখানে, জাস্ট ক্যালকুলেশন সুবিধার্থে আপনার শেখার জন্য রাখতে পারেন, কালেকশনে যেটা বুঝতে হয়। একটা বিষয় একটু খেয়াল করবেন, এখানে 2 মাইনাস টা পজিটিভ না নেগেটিভ বলেন তো? 2 মাইনাস, জি 2 মাইনাস, এটা পজিটিভ না নেগেটিভ? নেগেটিভ। পজিটিভ। না, এটা তো পজিটিভ, পজিটিভ তো। 2 এর পরে মাইনাস, মাইনাস কত করব বলিনি তো, মাইনাস যদি 0.1 করি তাহলে 1.9 থাকতেছে, পজিটিভই তো। 2 মাইনাস সামথিং, কোন সামথিংটা তো এত ছোট যে পজিটিভই থাকবে, এটাকে অত বড় আইটেম না যে নেগেটিভ করে ফেলতে পারে। আর 2 প্লাস তো অলওয়েজ পজিটিভ, বাট 2 মাইনাস অতি ক্ষুদ্র আইটেম, দ্যাট ইজ পজিটিভই থাকবে। মাইনাসটা কিন্তু 2 এর আগে না, 2 এর পরে। মাইনাস 2 ইজ নেগেটিভ, বাট 2 মাইনাস ইজ অলওয়েজ নেগেটিভ না, মাইনাসের কোয়ান্টিটির উপর ডিপেন্ড করছে এটা নেগেটিভ না পজিটিভ। ওকে, তাহলে আমরা এখন পেয়ে গেলাম হচ্ছে f of 0 মানটা। f of 0 মান কোথায় লাগবে? এখানে লাগবে, এই জায়গায় আমরা যেটাকে হাইলাইট করেছি এই নোট নাম্বারে
এটা অবশ্য এখানে না দিলেও কোনো ক্ষতি নাই, বাট আপনার ক্যালকুলেশনটা জানতে হবে, তো না জানলে তো প্রুফটা আসবে না, অন্য কিছু আসবে, দেখা যাবে। তো আমরা এই জায়গায় এখন এফ অফ জিরো মানটা বসিয়ে দেবো। এফ অফ জিরো মান দেখতে পাচ্ছি আমরা -5/2। আচ্ছা, ফাংশনটা আমরা মুছে ফেলতেছি, এটা প্রয়োজন নেই আমাদের এখানে। সো ফন্ট সাইজটা ছোট হয়ে যাচ্ছে। দেখতে বলতে আমি জয়েন করবো। তাহলে আমরা একবার শেষ পর্যায়ে চলে এসেছি। জি, আরেকজন জয়েন করবে, আরেকটু তাহলে তাহলে আমরা পাচ্ছি হচ্ছে এফ অফ জিরো মানটা প্লেস করতে গেলে এফ অফ জিরো মানটা হচ্ছে এটা, দ্যাট ইজ -5/2। সো -5/2 ইজ ইকুয়াল টু, এখানে যা ছিল তাই, কি ছিল, এই যে এখান থেকে শুরু করে টোটালটাই। আচ্ছা, আমি মাইনাস ইকুয়ালটা মানে বেশি হয়ে গেছে, ইকুয়ালটা অফ করে দিচ্ছি। ওকে, এই কনস্ট্যান্টটাকে রাইট সাইড লেফট সাইডে নেব, এই কনস্ট্যান্টটাও পরবর্তী লেফট সাইডে নেব। প্রথমে একটা একটা করে নিচ্ছি আমরা। দ্যাট ইজ -5/2 এন্ড এটা এই কনস্ট্যান্টটা রাইট সাইডে গেলে কিন্তু প্লাস হয়ে যাবে, +5/4 is equal to -2/π। এটা কপি করে নিলেও হয়, এটা করতে বেশ লাগবে। -5/2 plus 5/4 and minus of this quantity. তাহলে আমরা এখানে ক্যালকুলেশনে কত কত পাবো, মাইনাসের 5/4 পাবো, and minus 5/4 উপরটা 5 হয়েছে, 5 is equal to okay। তাহলে এখানে 2 যদি লেফট সাইডে নিয়ে আসি আমাদের কত হবে, 8 হবে। পাই যদি উপরে নিয়ে যায় তাহলে হবে কি পাই স্কয়ার, আর ডাবল এখানেও মাইনাস এখানে মাইনাস প্লাস হয়ে যাবে। ইট ইজ একেবারে লাস্টলি আমরা লিখতে পারি পাই স্কয়ার বাই 8, যেটা প্রুফে ছিল আমাদের। স্কয়ার ডিভাইডেড বাই 8 is equal to, যেটা এখানে আসে সরাসরি। ওকে, এটা কমপ্লিটলি শেষ হয়ে গেল। এখানেও মাইনাস, এখানে মাইনাস, মাইনাসটা থাকছে না, তাহলে 2 লেফট সাইডে গেলে হয়ে যাচ্ছে 8, আর 5 লেফট সাইডে গেলে হয়ে যাচ্ছে পাই স্কয়ার। আচ্ছা, ঠিক আছে। আর আমরা ফাইনাল পরীক্ষার আগে আর ক্লাস পাবো না, ফাইনাল পরীক্ষা সম্পর্কিত যেই গাইডলাইনটা দিব বলছি সেটা বলে দিচ্ছি এখনই, একটু বেশি সময় নিব না। আমরা ফাইনাল পরীক্ষার জন্য কমপ্লেক্স থেকে এবং ফুরিয়ার থেকে আমাদের কোশ্চেন থাকবে, এবং কমপ্লেক্স থেকে 2.5 অ্যাবাউট 2টার বেশি কোশ্চেন থাকবে, এন্ড ফুরিয়ার থেকে থাকবে 1.5, একটা ফুল কোশ্চেন থাকবে, একটা ছোট হাফ কোশ্চেন থাকবে, একবার ছোট সাইজের কোশ্চেন। আচ্ছা,
তাহলে কমপ্লেক্স থেকে কি ধরনের কোশ্চেন আমাদের প্রিপারেশন থাকবে? কোসিস, আমি পিছন থেকে লাস্টের দিক থেকে আসছি, কোসিস রেসিডিউ থিওরাম থেকে ফুল 10 মার্কসের কোশ্চেন হবে। রেসিডিউ, কোসিস রেসিডিউ ফর্মুলা দিয়ে আমরা ইন্টিগ্রেশনের ভ্যালু বা ইভ্যালুয়েশন করি, এখানে ফুল 10 মার্কসের একটা কোশ্চেন হয়। কোসিস ইন্টিগ্রাল ফর্মুলা, কোসিস ইন্টিগ্রাল ফর্মুলা, সেখানেও আমাদের অ্যাবাউট 10 মার্কসের মতন কোশ্চেন হওয়ার জায়গা আছে। আমরা 10 এটার সাথে আমরা যে এখানেও 10 মার্কসের কোশ্চেন হবে। কোসিস ইন্টিগ্রাল ফর্মুলা, কোসিস ইন্টিগ্রাল ফর্মুলা আর কোসিস ইন্টিগ্রাল থিওরাম দুইটা কিন্তু সেম। থিওরাম হইলে হয় 0 আর ফর্মুলা হইলে হয় পাই দিয়ে শুরু হয়, 2 পাই আই দিয়ে শুরু হয়। তাহলে কোসিস ইন্টিগ্রাল ফর্মুলা এন্ড কোসিস রেসিডিউ ফর্মুলা, এই দুই জায়গা থেকে আমাদের 20 মার্কসের মতো কোশ্চেন হবে। আর প্রথম দিকে আমরা কিছু ইন্টিগ্রেশন করছি, যে সরাসরি সূত্র লাইন ইন্টিগ্রাল করছি, এরপর যে গ্রিনস ফাংশনে ইন্টিগ্রেট করছি, গ্রিনস থিওরাম নামে পরিচিত। তারপর হচ্ছে যে লাইন ইন্টিগ্রেশন আর গ্রিনস থিওরাম। লাইন ইন্টিগ্রেশন হচ্ছে যে প্যারাবোলার সমীকরণ দেওয়া থাকে, সেক্ষেত্রে আমাদের ইন্টিগ্রেশন করতে হয়, এই ধরনের কেস কিছু করেছি। এখান থেকে একটা কোশ্চেনের হাফের মতো আমাদের আসতে পারে। আর এনাদার হচ্ছে যে এই যে আমাদের পরবর্তীতে ফুরিয়ারের কথা বললাম, ফুরিয়ার থেকে একটা ফুল কোশ্চেন, একটা হাফ কোশ্চেন, এই টোটালি আমাদের এই 4 সেট কোশ্চেন থাকতেছে এভাবে। এই কমপ্লেক্স থেকে আমরা পাচ্ছি হচ্ছে 2.5 সেট, ফুরিয়ার থেকে পাচ্ছি হচ্ছে 1.5 সেট, টোটালি 4 সেট কোশ্চেন। জি, আশা করি বুঝতে পারছেন। আর আমরা যেগুলি ক্লাসে আলোচনা করছি এর মধ্যেই কোশ্চেন থাকবে, হয়তো বা কোনোটাতে একটু 2 এর জায়গায় 5 আছে, 5 এর জায়গায় 3 আছে, এই ধরনের পরিবর্তন। এছাড়া হুবহু স্ট্রাকচারে একই স্টাইলের থাকবে, ক্লাসে যে আলোচনা হচ্ছে ওই ধরনের স্ট্রাকচারে থাকবে। জি, বুঝতে পারছেন কিনা? জি স্যার। আচ্ছা, আপনাদের এই কোর্সের পরীক্ষা মনে লাস্টের দিকে পড়ছে, তাই না?